দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময় আজকে সরাসরি এই আয়োজনে। আজ কথা বলবো সমসাময়িক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে রাজনীতির আলোচনা তো প্রতিনিয়তই থাকছে। আজও সে আলাপ করব, দিনের শিরোনামগুলো বলছি, পরে স্টুডিও অতিথির সঙ্গে পরিচিত হব। অনলাইনেও জুম প্ল্যাটফর্মেও কয়েকজন অতিথি আজ আমাদের সঙ্গে যুক্ত হবেন। দিনের খবরগুলোর মধ্যে প্রধান খবর, 10 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি এবং 2 মাস ব্যাপী তারা কর্মসূচি ঘোষণা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির সমাবেশে তাদের কোনো আপত্তি নেই, তবে যদি তারা লাঠিবাজি করে, ওবায়দুল কাদের সাহেবের ভাষায়, তাহলে তারা জবাব দেবেন। এই বক্তব্য পাল্টাপাল্টি বক্তব্য আছে। সাম্প্রতিক রাজনৈতিক যে সহিংসতার ঘটনা দেখা যাচ্ছে, সেই সহিংসতার ঘটনাগুলো গ্রহণযোগ্য নির্বাচনের পথে একটা বড় বাধা, এই মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাধারণত বিদেশি রাষ্ট্রদূতরা নির্বাচনের ব্যাপারে তাদের যে আগ্রহের কথা, সেই কথাগুলো তারা নানাভাবে বলার চেষ্টা করছেন। আজকেও সে কথা বলেছেন। একই সঙ্গে পিটার হাস বাংলাদেশের সঙ্গে যে প্রতিরক্ষা চুক্তি করার ব্যাপারে তাদের যুক্তরাষ্ট্রের যে আগ্রহ, সে আগ্রহের কথাও আজকে অ্যামচেমের এক সভায় বলেছেন। দিনের অন্য খবরগুলোর মধ্যে যেমন ইডেনের ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ 8 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে এবং আদালত তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ইডেন কলেজের ঘটনা আমরা জানি। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র দলের একটি কর্মসূচি, ভিসির সঙ্গে সাক্ষাতে, সেখানেও বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হামলার শিকার হয়েছে বলে তারা অভিযোগ করেছে। দিনের এই খবরগুলোই আছে মূলত প্রধান। অন্যান্য বিষয়ে আলাপ করব। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে জুম প্ল্যাটফর্মের যে 3 জন অতিথি যুক্ত হবেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ট্যুরিজম নিয়ে কথা বলবেন, জনাব খবিরউদ্দিন আহমেদ। ট্যুরিজম নিয়ে কথা বলবেন। সেটি গতকালকে পর্যটন দিবস গেছে, আগামীকালকে বিশ্ব হার্ট দিবস, 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস, এবং 1 অক্টোবর আছে বিশ্ব আন্তর্জাতিক প্রবীণ দিবস। আমরা আজকে যে সরাসরি তাদের প্রতিনিধিত্বমূলক 3 জন অতিথিকেও আমরা জুম প্ল্যাটফর্মে যুক্ত হব এবং পর্যটন নিয়ে, হার্ট নিয়ে এবং প্রবীণদের সুবিধা অসুবিধা নিয়ে তাদের সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করব। এবং স্টুডিওতে আসি আমাদের আমন্ত্রিত 2 জন অতিথি, পরিচিত হব তাদের সঙ্গে। আমার বাঁয়ে রয়েছেন শেখ রবিউল আলম, সদস্য, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, স্বাগত আপনাকে। এবং রয়েছেন জনাব ওমর ফারুক, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফএসএ, স্বাগত আপনাকে। শুরু করছি শেখ রবিউল আলম। আপনারা মহাসমাবেশে ডাক দিয়েছেন এবং ঢাকার বাইরেও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি বলছিল যে শান্তিপূর্ণ আন্দোলন করবে, তারা কোনো ঝামেলা চায় না, তারা একটা নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন, এবং তাদের শর্ত যেগুলো দিয়েছে সরকারকে সেগুলো নিয়ে আলোচনা চলছে। কিন্তু একটু ইনক্রিজিংলি একটু উত্তেজনা দেখা যাচ্ছে বিএনপির কার্যক্রমের মধ্যেও। তারা বেশ প্রস্তুতি নিয়ে মনে হয় মাঠে যাচ্ছে এবং তাদের যে মোকাবেলা, যদি হামলা হয় বা যে কোনো প্রতিরোধ যদি আসে, সেগুলো মোকাবেলা করার প্রস্তুতির কথা বেশ জোরে সোরে বলছে। আসলে আপনাদের মানে বিএনপি কী ধরনের প্রস্তুতি নিচ্ছে সামনের আন্দোলনকে ঘিরে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এনটিভি আয়োজিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে এই সময়ের দর্শক যারা দেখছেন, প্রিয় সঞ্চালক, প্রিয় সহ আলোচক, শুভেচ্ছা। দেখুন, বিএনপি একটা বৃহত্তর রাজনৈতিক দল এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। রাষ্ট্রে মানুষের ভোটাধিকার, গণতন্ত্র, তারপর মানুষের সাংবিধানিক অধিকার, রাষ্ট্রে ব্যবস্থাপনায় মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণের সুযোগ, এগুলি নিয়ে কিন্তু একটা সংকট রয়েছে এবং সেই সংকট থেকে উত্তরণের জন্য আমরা ন্যায্য দাবি নিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করছি। যেমন ধরেন, অতি সম্প্রতি দ্রব্যমূল্যের দাম লাগামহীনভাবে বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো, সাধারণ মানুষের জীবন নির্বাহ করা কঠিন হচ্ছে। সেসব বিষয়ে সোচ্চার থাকা, সরকারের কাছে দাবি জানানো, নিয়মতান্ত্রিক আন্দোলন করা, এটা তো একটা রাজনৈতিক দলের দায়িত্ব এবং নেতাকর্মী হিসাবে আমাদেরও দায়িত্ব রয়েছে সেটাকে সফল করা। তার অংশ হিসেবে আমরা আছি। আপনি যদি গত 1 মাসের দিকে তাকান, যে আমাদের ইউনিয়ন লেভেল পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, মহানগরের বিভিন্ন স্পটগুলিতে, 16টি স্পটে আমরা কিন্তু ওই একই দাবিতে কর্মসূচিগুলি করছি। পূর্ব নির্ধারিত কর্মসূচি, শান্তিপূর্ণ কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, কোথাও র্যালি, এটা একটা গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার। আপনি নিশ্চয়ই আমার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। বিশৃঙ্খলাটা কী করলো? দেখবেন যে সেখানে সরকারি দল হয় কর্মসূচি ডাকছে, অথবা আমাদের কর্মসূচিতে গিয়ে অতর্কিত হামলা করছে লাঠি সোঁটা দেশীয় অস্ত্র নিয়ে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কোনো সময় পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এক হয়ে গিয়ে আক্রমণটা করছে। তো সেটা কি কাঙ্ক্ষিত
নাকি? অর্থাৎ এই বিশৃঙ্খলাটা কে করছে? সরকারি দল এবং রাষ্ট্রের বাহিনী। বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, আপনি তো বলছেন আপনার ভার্সনটা দিচ্ছেন, কিন্তু অপোজিশনের যখন বক্তব্য শুনবেন তখন তো তারা বলছে যে আপনারা বিশৃঙ্খলা ইন্ধন দিচ্ছেন, আপনারা বিশৃঙ্খলা করছেন। এই সত্যটা, তর্কে তো সবাই জিততে চায় বা কথায় তো সবাই জিততে চায়। না, এটা তো তর্কের বিষয় না। আমার কর্মসূচি আছে, সেখানে তো আপনার যাওয়ার কোনো কথা নেই। আপনার যদি ভিন্ন কর্মসূচি থাকে, সরকারি দলও তো একটা রাজনৈতিক দল, সে জনমত গঠন করতে পারে, অথবা দ্রব্যমূল্য নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ থাকলে তার জায়গা থেকে সে ক্লিয়ারিফাই করতে পারে জনসভার মাধ্যমে। ভিন্ন স্পটে করলে তো কোনো আপত্তি নেই। আমরা তো তাদের জনসভায় গিয়ে হামলা করছি না, আমাদের কর্মসূচিতে তারা এসে হামলা করছে। আপনি উদাহরণ দিলে বুঝবেন। 26 তারিখে ধানমন্ডি জোনে আমি একটা কর্মসূচির দায়িত্ব ছিল আমার, সমন্বয় করার, ওখানকার রাজনৈতিক নেতা হিসাবে আমি আয়োজন করেছি, সমন্বয় করেছি, 3বার স্থান পরিবর্তন করেছি, পূর্ব নির্ধারিত কর্মসূচি। পুলিশ পরামর্শ দিয়েছে, আমরা ডেকেছি হাজারীবাগে, সেখান থেকে প্রথমে বলা হয়েছে যে তারাও ডেকে দিয়েছে আগের দিন, আগামীকাল কর্মসূচি আগে। এখন এভাবে ডেকে 3বার স্পট পরিবর্তন করে যখন 26 তারিখে হাজারীবাগে আপনার শিকদার মেডিকেলের পাশে করতে গিয়েছি, সেখানে ছাত্রলীগ যুবলীগ গিয়ে হামলা করেছে। আমাদের 17 জনের মতো আহত এখন হাসপাতালে। পুলিশ যদিও ওই দিন নিরপেক্ষ ভূমিকা পালনের চেষ্টা করেছে, যার ফলে বাধা উপেক্ষা করে, আপনার হামলা উপেক্ষা করে আহত হয়ে আমরা কিন্তু ওই কর্মসূচিটা করতে সক্ষম হয়েছি। কিন্তু এটা তো অনাকাঙ্ক্ষিত, রাষ্ট্রের জন্য তো এটা প্রয়োজন ছিল না। আমরা 1 মাসে 4 জন আমাদের দায়িত্বশীল নেতা জীবন দিল, 1000 খানেক লোক আমাদের আহত হলো, 2-3 জনের অবস্থা এখনো মানে জীবন আপনার সংকটাপন্ন অবস্থায় আছে, 1000 খানেক গ্রেপ্তার হলাম, 22,000 মানুষ আসামি হয়ে গেলাম 1 মাসে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে। তো এর চেয়ে আর একটা স্যাক্রিফাইস রাজনৈতিক দলের কি হতে পারে? তো যার ফলে আমরা বলছি যে মিছিল করবেন বাধা, সমাবেশ করবেন বাধা, অনুমতি মিলবে না, অনুমতি মিললে হামলার শিকার হবেন। যে আসছি ওবায়দুল কাদের সাহেব যে বললেন যে আপনারা লাঠিবাজি করলে, একটু শুনে আসি জনাব ওমর ফারুকের কাছ থেকে। এই যে বিএনপি যে কথাগুলো বলছে যে তারা তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনগুলো করতে যাচ্ছে, আর সরকার এক ধরনের কৌশলে কথাগুলো বলছে কিনা যে হ্যাঁ গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার আমরা মানব, আপনারা করেন, কিন্তু যদি বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু কঠোর হস্তে দমন করবে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বোঝা যায় যে বিরোধী দল শান্তিপূর্ণভাবে মাঠে নামলে সরকারের জন্য কি এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, এবং সেখান থেকে কি তারা কর্মসূচি দিচ্ছে, এবং এই মানে সংঘাতময় বা কনফ্রন্টেশনাল অবস্থা কি সরকারি কোনো দলের কোনো আচরণের কারণে হচ্ছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। রাজনীতির ক্ষেত্রে যা ঘটে, এখন যা ঘটছে, এটা নতুন কিছু না। এটা অতীত কাল থেকেই আমরা যখন জ্ঞান হয়েছে তখন থেকে শুনতেছি যে রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে পাল্টাপাল্টি অভিযোগ করে থাকে। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা বিরোধী দল আন্দোলন করবে, সংগ্রাম করবে, সেখানে কোনো বাধা দেওয়া হবে না। তো বাধা দেওয়ার কথাও না, কিন্তু আন্দোলনের যে শান্তিপূর্ণ কথাটা আপনি বলছেন, সেই শান্তিপূর্ণ পরিবেশটা কোথায়? ধরেন প্রেস ক্লাবের সামনে জনসভা বিএনপি করতেছে, তো প্রেস ক্লাবে আমরা যারা ভিতরে বসে আছি বা আমরা যারা ভিতরে প্রেস ক্লাবের সদস্য, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো তাদের বিরুদ্ধে লাঠি নিয়ে যাইনি, তাই না? পুলিশের সাথে কিন্তু আমাদের প্রেস ক্লাবের বাউন্ডারি ভেঙে ফেলা হলো কেন? এবং ওখানে ভিতরে মিছিল করতে যেয়ে আমি দাঁড়ায় আছি, আমি আরেকজনের সাথে কথা বলতেছি, আমার উপরে হামলা করা হলো, আমার কি অপরাধ? তখন বোঝেন যে যদি আমি বিএনপির প্রেসিডেন্ট, আমার সাংবাদিকরা তো ভিতরে আসলো, তারা যদি বেরিয়ে আসে, তারা চাইছিল, আমি কিন্তু তাদেরকে নিবৃত্ত করে রাখছি যে না, আমাদের এটা সাজে না, তারা তাদের কাজ করছে, আমাদের কাজ করা সাজে না। যাই হোক, পরে ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক আমার না, কিন্তু এটা একটা তো ঘটনা, কিন্তু আপনি সামগ্রিকভাবে একই ঘটনা দেখেন, সব জায়গায় কি একই রকম হচ্ছে? লাঠি সোটা নিয়ে, হ্যাঁ, লাঠি সোটা নিয়ে কি শান্তিপূর্ণ সমাবেশ হয়? হাতে যদি আপনি লাঠি সোটা ছাড়া যদি আপনি থাকতেন, সেখানে যদি পুলিশে আপনার হামলা করে, তাহলে এটা বলতে পারেন যে এটা রাজনৈতিক কর্মসূচির প্রতি হস্তক্ষেপ। কিন্তু আপনি তো আগেই লাঠি সোটা দেখাই দিচ্ছেন। যেহেতু আপনি লাঠি সোটা দেখাইছেন, তাহলে আপনার চিন্তাধারা, আপনার মনোভাব, আপনার পরিকল্পনা ভালো না। এটা হলো একটা জিনিস। দ্বিতীয় জিনিস হলো যে রাজনৈতিক দল রাজনীতি করবে, এই রাজনীতির খাতিরে সমাবেশ, মিছিল টিছিল এটা করতেই হবে, কিন্তু আপনি ইলেকশন আসলে কি করেন? এইটাও তো রাজনৈতিক দলের, ওইটারও তো একটা কাজ, ইলেকশনের প্রক্রিয়া। আপনি যখন নির্বাচন কমিশন গঠন করা হলো, আপনি ধারে কাছে গেলেন না, তার মানে কি? আপনার উদ্দেশ্যটা কি? আপনি আগামী নির্বাচনে যাবেন না, কিন্তু আপনি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবেন। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে আপনার গণতন্ত্রের যে কতগুলি প্রক্রিয়া আছে, কতগুলি পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে আপনি অংশগ্রহণ করতে হবে।
আপনি নির্বাচন কমিশন মানেন না, তাহলে কার অধীনে নির্বাচন করবেন? তাহলে কি আপনি আপনি তো এই দেশে নির্বাচন করবেন না। আপনার প্রথম পরিকল্পনায় দেখা গেছে যে আপনি ইসি মানেন না, সরকার মানেন না, আইন শৃঙ্খলা বাহিনীকে মানেন না, তাহলে আপনি এই দেশে কি করবেন? আপনি একমাত্র আপনার জনবল যা আছে তাই নিয়ে আপনি বিশৃঙ্খলা করতে পারেন। এইটাই তো আমি দেখতেছি বিএনপির ভবিষ্যৎ। আমরা এরপরে তো আর কিছু দেখি না। এই প্রশ্নটির মানে এই আলোচনার মধ্যে আমরা জনাব শেখ রবিউল আলমের কাছে আবার যাব। আমি বলেছিলাম শুরুতেই যে কয়েকটি বিষয় দিবসকে কেন্দ্র করে আমাদের কয়েকজন অতিথি জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। যেমন খবির উদ্দিন আহমেদ আছেন আমাদের সঙ্গে, সভাপতি রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। জনাব খবির উদ্দিন, স্বাগত আপনাকে। একই সঙ্গে প্রফেসর ডক্টর এস.এম. মোস্তফা জামান, কার্ডিওলজি বিভাগ, BSMMU, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্বাগত আপনাকে ডক্টর মোস্তফা জামান। আমি যদি একটু একটা ব্রেকে যাব, ব্রেকের আগে ছোট করে যদি একটু জনাব খবির উদ্দিন আহমেদের কাছ থেকে জেনে আসতে চাই যে প্যান্ডেমিকের কারণে বাংলাদেশের ট্যুরিজম সেক্টর তো নানাভাবে বিপর্যস্ত হয়েছে। এখন নতুন করে এটা যে প্রাণ সঞ্চার হয়েছে বলে আপনি মনে করেন কিনা, এবং সামনের দিনে এর সম্ভাবনা কতটুকু আছে? দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক আলোচনা আমরা করছিলাম, এই রাজনৈতিক আলোচনা এবং ইউক্রেনের যুদ্ধ সামগ্রিকভাবে কিন্তু এক ধরনের অস্থিরতা আছে। বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের সামনের দিনগুলো কেমন দেখছেন আপনি? থ্যাংক ইউ। আপনি যথার্থই বলেছেন। এই যে গতকাল গেল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, তার প্রতিবাদ্য ছিল রিথিঙ্কিং ট্যুরিজম। এই রিথিঙ্কিং ট্যুরিজমটা, এটা ইউনাইটেড নেশন যে ট্যুরিজম সেক্টর আছে, তারা গ্লাসগোতে বসে একটা ডিবেট করে তারা যে সিদ্ধান্তে আসছে সেটি হচ্ছে ট্যুরিজম বিং রিকগনাইজড অ্যাজ এ ক্রুশিয়াল পিলার অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ ট্যুরিজমটাকে এত বড় একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির জন্য আজ ইউনাইটেড নেশনস চিন্তা করছে সারা বিশ্বে ট্যুরিজম হচ্ছে একমাত্র সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল জন্য এটা ইম্পর্টেন্ট। সেটি যেমন 2020 সালে যে অবস্থা ছিল, সেটা কিন্তু 21 সালে আমেরিকা সহ বড় বড় দেশগুলো ডাবল তাদের টুরিস্ট পেয়েছে, কিন্তু আমাদের দেশগুলো অতটা পাইনি। কিন্তু আমাদের যেটা হয়েছে, এই লকডাউনের ফলে আমাদের যে সমস্ত দেশের টুরিস্টরা, এরা বিদেশে যাতে, এরা কিন্তু বিদেশে না যেয়ে এরা কিন্তু আমাদের ডোমেস্টিক ট্যুরিজম তারা ব্যবহার করেছে। তাতে করে কিন্তু আমাদের কিছুটা সাপে বার হয়েছে। যারা বিদেশে প্রচুর টাকা খরচ করতো, তারা বিদেশে না যেয়ে দেশে আমাদের যে সমস্ত এস্টাবলিশমেন্ট আছে, আমাদের রিসোর্ট আছে, এগুলো তারা ব্যবহার করছে। এরপরে কিন্তু উন্নয়ন হচ্ছে। এবং কিন্তু এই উন্নয়ন হতে যেয়ে যে জিনিসগুলো হচ্ছে, যে আমাদের যারা এই ব্যবসা করতাম তারা প্রায় 2 বছর ধরে বিভিন্নভাবে আমরা প্রচুর লস করছি। সবচেয়ে বিধ্বস্ত ছিল, সেটাকে আমাদের ঠিক করতে অনেক টাকা পয়সা দরকার হচ্ছে। সরকার বলেছিল যে গভর্নমেন্ট আমাদের যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে কিছু টাকা দেবে, সেটা আমরা পাইনি। দ্বিতীয়ত ব্যাংক লোন দেবে স্বল্প ইন্টারেস্টে, সেটাও পাইনি। আমরা নিজেরাই কিছুটা ঘুরে দাঁড়াচ্ছি। সেই ঘুরে দাঁড়ালে এই মুহূর্তে যেমন আন্তর্জাতিকভাবে যেটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট করা হয়েছে, সেটা বলা হচ্ছে যে প্রকৃতিকে সংরক্ষণ করে রুরাল ট্যুরিজমের প্রতি উন্নয়ন বেশি করাতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও রুরাল এলাকার জমি জমা যাতে ভালোভাবে চাষবাস হয়, তিনি সেটাই বলেছেন। আগের দিনে দেখা গেছে যে বিদেশে যখন আমরা সরকারি ট্রেনিং যেতাম, কোনো কিছু যেতাম, আমাদের কোনো ফার্ম বেসড বিভিন্ন জায়গায় দেখাতে নেওয়া হতো, কিন্তু এখন সেই ফার্মই হয়ে গেছে আসল ট্যুরিজম। অর্থাৎ যেহেতু এখন মানুষ যার যার শরীর সুস্থ রাখতে চিন্তা করে, এই জন্য রিসোর্ট গুলা এগুলি হয়েছে শহর থেকে দূরে। শহর থেকে এর যে ডেফিনেশন সারা বিশ্বের, বাংলাদেশেও 1919 সালে যে আইন হয়েছে, রিসোর্ট হতে হবে শহর থেকে দূরে, গ্রাম অঞ্চলে, পার্বত্য জেলার বিভিন্ন জায়গায়, এবং সি বিচ, চা বাগান, সুন্দরবনের আশেপাশে, এই ইত্যাদি জায়গায় এগুলো বিস্তৃতি ঘটছে। জনাব খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশে কি মনে হয় যে প্যান্ডেমিকের পরে এগুলোর বিস্তৃতি ঘটছে? আমরা প্ল্যাটফর্মে, জুম প্ল্যাটফর্মে আমাদের আরেকজন অতিথির সঙ্গে একটু কথা বলবো, কারণ 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। প্রফেসর ডক্টর এস.এম. মোস্তফা জামান আছেন আমাদের সঙ্গে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রফেসর। জনাব মোস্তফা জামান, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, যুক্ত করলাম আপনাকে এই রাতে, কারণ 29 তারিখে হার্ট দিবস। হৃদরোগের পরিস্থিতি উদ্বেগজনক, এটা সবাই জানি। বাংলাদেশেও একটা ইনক্রিজিং নাম্বার হৃদরোগী হচ্ছে, মানুষের প্রাণহানি করছে, সারা বিশ্বই কিন্তু এটার ঝুঁকিতে আছে। হাইপার টেনশন একটা বড় সমস্যা। আমরা এই ক্ষেত্রে কতটা সচেতন, এবং আমাদের কর্মসূচিগুলো কি, আমরা কি মানুষজনকে হৃদরোগের ঝুঁকি থেকে কিছুটা কমানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারছি কিনা? ধন্যবাদ জহির ভাই। আসলে আপনি ঠিকই বলেছেন যে
সারা বিশ্বের মতো বাংলাদেশেও মৃত্যুর প্রধানতম কারণ বা 1 নং ঘাতক ব্যাধি হৃদরোগ। যদি পরিসংখ্যানে বলা হয় যে বাংলাদেশে যারা নন কমিউনিকেবল ডিজিজ মারা যাচ্ছে তার 31% মারা যাচ্ছে হৃদরোগে। আর সারা বিশ্বে প্রায় 1,86,00,000 লোক মারা যাচ্ছে এই হৃদরোগের কারণে প্রতি বছর। তবে সবচেয়ে বড় বিষয় কি যে আমরা চাইলে কিন্তু এই হৃদরোগকে প্রতিরোধ করতে পারি, এবং তার জন্য কিন্তু আমাদের এই দিবসগুলোকে বেছে নেওয়া, যাতে মানুষকে সচেতন করতে পারি। এবছরের প্রতিপাদ্য বিষয় ইউজ হার্ট ফর এভরি হার্ট, অর্থাৎ হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন এবং হৃদয়কে যত্ন নিন। অর্থাৎ নিজের হৃদয়ের যত্ন নিতে হবে, হৃৎপিণ্ডের যত্ন নিতে হবে, পাশাপাশি নিজের আশেপাশে যারা আছেন তাদের সবার হৃদয় যাতে ভালো থাকে, হৃৎপিণ্ড ভালো থাকে, এই বিষয়টিকে কানেক্টিভিটির মাধ্যমে আপনাদের মাধ্যমে সারা বিশ্বে এবং জনগণের মাঝে পৌঁছে দেওয়া। এবং আমরা জানি যে হৃদরোগের ঝুঁকিগুলো কি, যেমন ধূমপান বা যারা সাদা পাতা জর্দা ব্যবহার করেন, আমরা জানি খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে যারা শাকসবজি কাঁচা ফলমূল কম খান অথবা চর্বিযুক্ত খাদ্য বেশি খান তাদের ঝুঁকি বেশি, এবং কায়িক পরিশ্রম যারা কম করেন তাদের ঝুঁকি বেশি। এছাড়া যাদের ডায়াবেটিস আছে এবং উচ্চ রক্তচাপ আছে, কোলেস্টেরল আছে, রক্তে চর্বির আধিক্য আছে, তাদেরও কিন্তু আমরা জানি যে হৃদরোগের ঝুঁকি আছে। কিন্তু এর সাথে আরো দুটি বিষয় এবার যুক্ত করেছে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন। একটি হলো বায়ু দূষণ। দেখা যাচ্ছে 25% হৃদরোগ বাড়ছে আমাদের এয়ার পলিউশনের জন্য, যেটা আমাদের দেশে আমরা একেবারেই ভাবছি না। একটু যুক্ত করি ডক্টর জামান, একটু যুক্ত করি। আজকে ঢাকায় যে বায়ু দূষণের যে মাত্রা, এটা মানে ঢাকার কয়েকটা খারাপ শহরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে আজকে। জি, সে কারণেই বলছিলাম যে এই বিষয়গুলো আমরা অনেকটা অবহেলিত, এই বিষয়গুলোকে নজরে আনতে হবে আপনাদের মাধ্যমে। আরেকটি বিষয় হলো স্ট্রেস। এটি দেখা যাচ্ছে যে হৃদরোগের ঝুঁকি দ্বিগুণ করে দিচ্ছে স্ট্রেস। এই বিষয়গুলো আমরা হয়তো মাঝে মাঝে আলোচনা করি, কিন্তু এর জন্য যে ইন্টারভেনশন গুলো দরকার সেগুলো আমরা করছি না। আমি সংক্ষেপে একটু বলি যে হৃদরোগ বা হৃৎপিণ্ড মানবদেহের সবচেয়ে স্মার্ট অঙ্গ। এটির ওজন মাত্র 250 থেকে 350 গ্রাম, যেটি যে শিশু মাতৃগর্ভে যখন থাকে তখন থেকে স্পন্দিত শুরু হয়ে থাকে এবং মৃত্যুর আগ পর্যন্ত কখনোই এক মুহূর্তের জন্য বন্ধ হচ্ছে না। কিন্তু যদি ধরেন যে একজন মানুষ যদি 70 বছর বাঁচে, মিনিটে যদি 72 বার স্পন্দিত হয়, অর্থাৎ তার 250 কোটি বার স্পন্দিত হচ্ছে। তাই আমাদের উচিত বা আমরা মেসেজ দিতে চাচ্ছি যে হৃৎপিণ্ড চিরতরে বন্ধ হওয়ার আগে আমাদের যা যা করণীয় সেই কাজগুলো করতে হবে। এই দিনটিকে আমরা বেছে নিতে পারি যে আমরা আজকের দিন থেকে ধূমপান ত্যাগ করব, স্বাস্থ্যসম্মত খাবার খাবো, কায়িক পরিশ্রম করব এবং উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অন্যান্য যেসব আমরা সবসময় বলছি সেগুলো চিকিৎসা করব, এবং চিকিৎসক যেভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন সেগুলো মেনে চলবো, এবং নিজের হৃৎপিণ্ডকে ভালো রেখে অন্যের হৃৎপিণ্ড ভালো রাখতে হবে। এর সাথে আমি আর একটু বলছি যে আমরা ধূমপান বা তামাক, শুধুমাত্র যে সিগারেট তা নয়, ধোঁয়াবিহীন যে তামাক, সাদা পাতা, জর্দা, গুল, এটিরও কিন্তু ব্যবহার অনেক বেশি। এর জন্য সরকার অনেক চেষ্টা করছেন, এমনকি আমরা দেখছি সিগারেটে কর বৃদ্ধি করছেন। আবার আরেকটি বিষয় বলতে চাচ্ছি, আমাদের স্বাস্থ্য বাজেটে কিন্তু যেভাবে আমরা চাই যে স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করার জন্য, সেটি কিন্তু হয়তো বাড়ছে, কিন্তু ঠিক জিডিপির যতটুকু হওয়া দরকার সেরকম নয়। আরেকটি তথ্য দিচ্ছি যে এখনো পর্যন্ত হৃদরোগের চিকিৎসা শহর কেন্দ্রিক। যতগুলো হার্টের যে হাসপাতালগুলো আছে দেখেন সবই শহর কেন্দ্রিক, এবং যাদের ধনী ব্যক্তি যারা আছেন, পয়সা আছে, তারা স্টেন্টিং করতে পারছেন, বাইপাস সার্জারি করতে পারছেন। সাধারণ মানুষ কিন্তু সেটি পারছে না। এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, দুটো কথা। একটি প্রান্তিক পর্যায়ে মানুষ কিন্তু জানে না তাদের কি কারণে হৃদরোগ হচ্ছে, কিভাবে হৃদরোগ তারা প্রতিরোধ করবেন, এই বিষয়গুলো বারবার করে তাদের কাছে পৌঁছে দিতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে কথা বলতে চাই, নীতি নির্ধারক পর্যায়ে অর্থাৎ আমাদের হেলথ পলিসিতে কিন্তু মা ও শিশু স্বাস্থ্য নিয়ে তাদের ইন্টারভেনশনে যতটা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে, হৃদরোগ প্রধান কারণ হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের স্বাস্থ্যনীতিতে এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি। খুবই সংক্ষেপে কিছু কথা লিখে অনেক গুরুত্বপূর্ণ ডক্টর জামান, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। নিশ্চয়ই আমরা আমাদের হৃদয়ের, হৃৎপিণ্ডের যত্ন নিব এবং এই দিনটিকে সামনে রেখে যেই কাজই করি না কেন সবাই নানা ধরনের চাপের মধ্যে আছি, সেই চাপগুলো অতিক্রম করার জন্য আমাদের এই খাদ্যাভ্যাসের কথা বললেন বা তামাক মুক্ত জীবনযাপনের কথা বলেন, কায়িক পরিশ্রমের কথা বলেন, একটা হেলদি লাইফস্টাইল আমাদেরকে মেনটেন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই দিনটি সম্পর্কে আমাদের কিছু ধারণা দেওয়ার জন্য। আমরা রাজনৈতিক আলোচনা আরেকটু আসি। জনাব রবিউল আলম কথা বলছিলেন ওমর ফারুক, যে দায়িত্বশীল আচরণ যদি বিরোধী দলের কাছে না থাকে এবং তাদের ফোকাস যদি ঠিক না থাকে, তাহলে এই ধরনের বিশৃঙ্খলা
তাদের জন্য খুব ভালো কোনো ফলাফল বা রেজাল্ট বয়ে আনবে না। আপনি বিশৃঙ্খলা কাকে বলছেন? দায়িত্বশীল আচরণ সরকারের দরকার নেই? রাষ্ট্রে আমার অধিকার নেই? আমি কি সরকারের শিখানো পদ্ধতিতে দাবি করব, বিক্ষোভ করব? আমার রাজনীতি কি করব, রাজনৈতিক অধিকারটা কি সরকারের অনুমতি নিয়ে করব? লাঠির কথা বলছিলেন উনি, আমি যে দেখলাম। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনার ফেস্টুন ব্যানার বা বিক্ষোভ কর্মসূচিতে এগুলি সারা জীবনই ছোট ছোট লাঠি নিয়ে ফেস্টুন ব্যানারগুলি নিয়ে আসা হয়, তাই না? এটা থাকে, সবসময় ছিল। আওয়ামী লীগের সমাবেশগুলি তো আছে, এখনও আছে, আগেও ছিল, সব দলেরই থাকে। আপনি আমাকে গুলি করবেন, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবেন এবং প্রস্তুতি নিয়ে মনে মনে লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের বন্ধুরা হামলা করবে অতর্কিতে। আমি আহত হব, নিহত হব। আমার হাতের ছোট্ট লাঠি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে পারবো না, আত্মরক্ষার চেষ্টা করতে পারবো না। করতে গেলে সেটা দোষ। যারা গুলি করছে, আহত করছে, নিহত করছে, সেই আওয়ামী লীগের বন্ধুরা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি গতকালকের ঘটনা দেখেন, ছাত্রদল ফুল আর মিষ্টি নিয়ে গিয়েছে, নতুন কমিটি হয়েছে বিসির সাথে দেখা করতে। পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে সেখানে ছাত্রলীগের বন্ধুরা কিভাবে নির্দয়ভাবে পিটিয়েছে, এর আগেও পিটিয়েছে, প্রতিনিয়ত করছে, সেখানে সমালোচনা নেই। অর্থাৎ আমাদের বিবেকবান মানুষগুলিও, অর্থাৎ এই যে জনগণের অধিকার নিয়ে সোচ্চার না থেকে কোনো কোনো সময় সুবিধাবোধী সরকারের সাথে, নীতির সাথে আত্মসমর্পণ করছে, এটাও একটা সমস্যা। বললেন আমরা নির্বাচন কমিশন মানি না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানি না। কেন বলছি মানি না? অবশ্যই মানি। আমরা চাই তাদের নিরপেক্ষ ভূমিকা, স্বতন্ত্র ভূমিকা। সেটা কি আছে? আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এক হয়ে সরকারি দলের প্রার্থীকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিচ্ছে। উনি বলছেন গণতন্ত্রের পথে আসতে হবে। গণতন্ত্র মানে আগের রাত্রে ভোট? গণতন্ত্র মানে ভোট ছাড়া সরকার? এটা কি গণতন্ত্র? আবার বলছেন আপনি যে ইলেকশনে তো আপনাকে আসতে হবে। ইলেকশন মানে আপনি তফসিল ঘোষণা করে দিবেন, তাতে ইলেকশন শেষ, মানুষ ভোট দিতে পারবে না, আমরা সমান অধিকার পাবো না, স্বচ্ছ কাউন্ট হবে না, স্বচ্ছ ফলাফল প্রকাশ হবে না। আবার আপনি গেজেটে নাম প্রকাশ করে দিয়ে দেবেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাবে ভোট ছাড়া। ইজ ইট ইলেকশন? তার বিরোধিতা করছি আমরা। মনে রাখবেন, আমরা মানুষের ভোটের অধিকার চাই, রাজনৈতিক অধিকার চাই, প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র চাই, যেখানে জবাবদিহিমূলক গণতন্ত্র চাই। সেটার জন্য আমরা সোচ্চার। আমরা সরকার হটানোর আন্দোলন করছি না, রাষ্ট্রে মানুষের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলন করছি, অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছি। সমস্যা হয়েছে একটা, যে আওয়ামী লীগ নামে একটা শিক্ষিত রাজনৈতিক দল, সে এমনভাবে ক্ষমতা লোভী হয়েছে, রাষ্ট্রের সকল যন্ত্র দিয়ে ত্রাস সৃষ্টি করে মানুষকে ভোট না দিতে দিয়ে ক্ষমতা থাকার চেষ্টা করছে। এইটার থেকে উত্তরণের জন্য আমাদের দায়িত্ব রয়েছে রাজনৈতিক দল হিসেবে, সেই লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করছি। ফারুক, উনি যেটা বললেন, ওনার কথা তো উনি বলেছেন ওনার দৃষ্টিকোণ থেকে, কিন্তু ঘটনা হচ্ছে যে যেসব হামলা ওনাদের উপরে হচ্ছে, এই হামলা মানুষ কিন্তু ভালো চোখে নেয় না। যে একজন যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করে, সেই শান্তিপূর্ণ, সত্যিকারের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য প্রতিপক্ষ দল যদি হামলা করে, সেটা কিন্তু জনগণ ভালোভাবে নেয় না। কিন্তু যখন জনগণ দেখে যে না, তারা আগেই প্রস্তুতি নিয়ে নিছে যে তারা একটা বিশৃঙ্খলা ঘটাবে, তারা পাল্টা মারামারি করবে। হ্যাঁ, এই যে ওই ফেস্টুন ব্যানারের লাঠিকে কিন্তু মানুষ লাঠি বলে না, ওটা ফেস্টুন ব্যানারই বলে। লাঠি কখন বলে? যে স্পষ্ট লাঠি দেখা যাচ্ছে, শত শত লাঠি হাতে নিয়ে মিছিলে আসতেছে, তার মানে হচ্ছে যে উদ্দেশ্যই হচ্ছে যে একটা পাল্টা জবাব দেওয়া, মারামারির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে। মানে লাঠিও একটা দেশীয় অস্ত্র আর কি। এই দেশীয় অস্ত্রের মাধ্যমে এটা হলো প্রাথমিক শুরু আর কি। এখন এরপরে নতুন নতুন প্রক্রিয়া হয়তো শুরু হবে, এটাই কিন্তু বোঝা যায়। তো এইটার জন্য, এটা দিয়ে কিন্তু গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব না। গণতান্ত্রিক রাজনীতি করতে হলে আপনি আপনার কথা বলেন, আপনি বলবেন, আপনি শান্তিপূর্ণভাবে বলেন। শান্তিপূর্ণ মিছিলে যখন হামলা হবে, তখন কিন্তু জনগণ আপনার পক্ষে আসবে, জনগণ আপনার পক্ষে, আপনি তাহলে ইলেকশনে ভালো করতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমিও পাল্টা আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো কিছু করে তাহলে আমি পাল্টা জবাব দেবো, এই জন্য আগে আমি বাড়ির থেকে লাঠিসোঁটা নিয়ে বেরোলাম, তাহলে আপনাকে মানুষ সই করবে না, সমর্থন করবে না। আপনার যে আগামী ইলেকশনে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, এটা কিন্তু হবে না। এটি হচ্ছে আপনি, এটা গণতন্ত্র না, গণতন্ত্রের পথে আপনাকে হাঁটতে হবে। যেহেতু কিন্তু এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন, এটা আপনি একজন সাংবাদিক নেতা, ডিফারেন্স অফ ওপিনিয়নটাকে কোনো এক জায়গার মধ্যে মানে সমন্বয়ের কি কোনো সময় বা সুযোগ কি কখনো আসবে না? এটা আসবে, এটা সময় যখন ঘনিয়ে আসবে এবং ওনারা যদি শৃঙ্খলার বাইরে চলে যায়,
তাইলে সেটাও একটা না, কিন্তু সমস্যা। তারা তো ক্ষমতা থেকে প্রায় 1.5 দশকের মতো ক্ষমতার বাইরে আছে। আছে। তো ক্ষমতার বাইরে থাকা একটা দল তো তারা তো অলরেডি মার্জিনালাইজড, মানে তাদের অভিযোগ এটা অনুযায়ী তাদের এটা তাদের নিজস্ব পলিসির ভুল, ব্যর্থতা, নৈতিকতা। আপনি গত ওই যে উনি বললেন কিন্তু যে প্রসঙ্গগুলো উনি তুলেছেন নির্বাচনের ট্রান্সপারেন্সি নিয়ে যে প্রশ্নগুলো, হ্যাঁ রাইট, ট্রান্সপারেন্সি কি আপনি গত ইলেকশনে তো তারা অংশগ্রহণ করে নাই। গত ইলেকশনে তারা সাবমিট করেছে, তারা মনোনয়নপত্র সাবমিট করেছে, কিন্তু ইলেকশনটা করে নাই। ইলেকশনের দিন আমিও সাংবাদিক, আমিও রাজপথে ছিলাম, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, তাদের কোনো এজেন্ট নাই, তাদের কোনো পোস্টার নাই, তাদের একটা নির্বাচনী আবহ, হ্যাঁ নির্বাচনের পরিবেশ। আপনি গত নির্বাচনে আপনার তো অনেক ক্যামেরায়, আপনার তো অনেক ছবি সংগ্রহিত, আপনি দেখেন ধানের শীষের কোথায় কোথায় ছিল, কয়টা জায়গায় ছিল। এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস বলার, এই যে ওনাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি যে বগুড়ায় জিতলেন, উনি তো সংসদ সদস্য হয়েছিলেন, উনি নিলেন না কেন শপথ? এটা কি গণতন্ত্রের নমুনা যে পাশ করলেন সংসদে গেলেন না? তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে নির্বাচন করা, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেন অথবা বিরোধী দলে থাকেন, আপনার তো জনগণ ভোট দিচ্ছে, আপনাকে ভোট দিচ্ছে, আপনি দলের মহাসচিব, আপনি পার্লামেন্টে গেলেন না। আজকে উনি যদি পার্লামেন্টে থাকতো, দেশের রাজনীতির পরিস্থিতি আর অনেক 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 ভালো থাকতো। বর্তমানে যা আছে, যতটুকু ঘটনা হচ্ছে তার সাথে বেশি থাকতো, ভালো থাকতো। সেই জায়গায় ওনারা কি করলেন, তারা পার্টির মহাসচিবকে সংসদে যেতে দিলেন না। এটা কোনো রাজনৈতিক দলের, গণতান্ত্রিক দলের কাজ না। এই জায়গার মধ্যে আবার একটু থামবো। জুমের প্ল্যাটফর্মে আমার দুজন অতিথি যুক্ত আছেন, একজন ইতিমধ্যে যুক্ত হয়েছেন, যেমন খবিরউদ্দিন আহমেদ, উনি আছেন সভাপতি রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এখন যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর সর্দারি নাইম, প্রবীণদের নিয়ে কাজ করছেন, প্রবীণ চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস। আমরা জানি যে 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণ জনগোষ্ঠী বাংলাদেশের একটা খুবই সিগনিফিক্যান্ট একটা অংশ। তো সে কারণে আমরা ওনার কাছ থেকে এই দিনটিকে কেন্দ্র করে প্রবীণদের জন্য আমরা আসলে কি ভাবছি, তাদের কল্যাণের জন্য কোনো ভাবনা চিন্তা আদৌ আছে কিনা জিজ্ঞাসা করব। তার আগে খবিরউদ্দিন আহমেদের কাছে আমি একটি প্রশ্ন করেছিলাম বিরতিতে যাওয়ার আগে। খবিরউদ্দিন কি আছেন আমার সঙ্গে? হ্যাঁ, একটু বলবেন যে আপনি বলছিলেন যে ট্যুরিজমের নতুন নতুন ধারণা তৈরি হচ্ছে গ্লোবালি, কিন্তু আমরাও কিছুটা সুবিধা তার নিতে শুরু করেছি, কিন্তু এটার পূর্ণ সম্ভাবনাটা যদি কাজে লাগাতে চাই, কারণ বিশ্বের বহু দেশ ট্যুরিজমকে কাজে লাগিয়ে তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় ধরনের সাফল্য পেয়েছে। বাংলাদেশেও এখন দেখা যাচ্ছে যে মানুষ অনেক পর্যটনমুখী হয়েছে, সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার, সেই ধরনের পলিসি সাপোর্ট, আপনি আপনাদের কথা বললেন, আপনাদের কর্মীদের সাহায্য করতে হবে, প্রণোদনা দিতে হবে ইত্যাদি, কিন্তু একই সঙ্গে একটা গ্রেটার পিকচার যদি আপনার কাছ থেকে পাই যে আসলে পর্যটনমুখী একটা অর্থনীতি তৈরি করতে গেলে, ফরওয়ার্ড লুকিং ভবিষ্যৎমুখী একটা অর্থনীতি যদি আমরা করতে চাই, কি করা উচিত পরামর্শ দিবেন আপনি মোটা দাগে? এটা একমাত্র অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে, কারণ আমরা যদি বিদেশি গেস্ট চাই, বিদেশিদের আদলে আমাদের যে স্থাপনাগুলো আছে, যে রিসোর্টগুলো আছে, সেখানে বিদেশিদের আদলে আমাদের সবকিছু করতে হবে। তার জন্য আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা প্রয়োজন। কি বিদেশিদের আদলে কি পরিষ্কার একটু বলেন যদি। বিদেশিদের পরিষ্কার আমাদের নাইট লাইফ থাকতে হবে, আচ্ছা, এটা 1 নাম্বার। 2 নাম্বার আমাদের সার্ভিস ভালো দিতে হবে। আমাদের নেচার যেগুলো আছে, বর্তমান বিশ্ব যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে ন্যাচারাল ট্যুরিজম, যেটা ইকো ট্যুরিজম, এই ইকো ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য যে আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের যদিও দেখা যাচ্ছে যে ট্যুরিজম মন্ত্রণালয় কাজ করছে, কিন্তু আন্তঃ মন্ত্রণালয় থেকে আমরা তেমন কোঅপারেশন পাচ্ছি না। একটা রিসোর্ট হচ্ছে শহর থেকে দূরে এবং মেন রোড থেকে দূরে, সেখানে দেখা যাচ্ছে যে একটা নাই, ব্রিজ নাই, একটা কালভার্ট নাই, একটা ফেরি নাই। এই জিনিসগুলোর যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে করতে হবে, কারণ যে কোনো টুরিস্ট রাস্তায় যাওয়ার সময় ঝামেলায় পড়ে চলবে না। এবং ডিউটি এইগুলো ভেরি ইম্পর্টেন্ট, এবং আমাদের ট্রান্সপোর্ট গুলো আরো সুন্দর করতে হবে, এবং আমাদের বিভিন্ন এটা ফোকাস কি ফরেন টুরিস্ট, মানে বিদেশি টুরিস্টদের অ্যাট্রাক্ট করার জন্য, মানে নাকি লোকাল টুরিস্টদের জন্য এটা খুব জরুরি? লোকাল টুরিস্টরা যদি এটা ব্যবহার করে তারা স্যাটিসফাইড হয়, তাহলে বিদেশি টুরিস্টরাও আসবে। কারণ আমাদের যে লোকাল যারা টুরিস্ট, তারা বিদেশেই যায় বেশিরভাগ, সেই বিদেশে না যেয়ে আমাদের যখন ডোমেস্টিক টুরিজমেই তারা যাচ্ছে, তাহলে এখানে যে তারা কিছু কিছু এই ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, এইটাকে আমাদেরকে তড়িৎ দেখাতে হবে। দেখা যাচ্ছে যে কোনো এলজিডি বলেন
ওটা নাই বলেন একটা ফাইল 2 বছর 3 বছর পড়ে রয়েছে। এই রেডিগুলো আমাদের এখানে একজন সাংবাদিক নেতা আছেন জনাব ওমর ফারুক, উনি আপনি কিছু জানতে চান কিনা? না, উনি যে কথাগুলি বললেন এগুলি ঠিক আছে, কিন্তু মূল কথাটা বলেন নাই, যেটা হচ্ছে আমাদের যে ট্যুরিজম পলিসি আছে এই পলিসিতে পরিবর্তন আনতে হবে। যেমন ভারতে বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সি বিচ আছে, সেই এক্সক্লুসিভ সি বিচে বিদেশি ছাড়া দেশি কোনো পর্যটক ওখানে রুখতে পারে না। এটা কিন্তু আমাদের ট্যুরিজম পলিসিতে নাই, এটা পলিসিতে নাই। এটা উনি খালি নাইট ক্লাবের কথাটা বলছেন, নাইট ক্লাবের এইটা মূল কথা হচ্ছে যে উনি যেটা বলছে ওনারটা উনি ভাষা বলছে, মানে পরিষ্কার করে বলেন নাই আমাদের যে বড় বড় টুরিস্ট স্পটগুলি যেখানে আছে এক্সক্লুসিভ জোন করতে হবে, এক্সক্লুসিভ জোন না করলে বিদেশি টুরিস্ট আসবে না, ডলার আসবে। রবিউল ভাই কিছু যুক্ত করবেন এই বিষয়ে? আমার এই ট্যুরিজম নিয়ে এত অল্প সময় কথা বলে আমার স্যাটিসফ্যাকশন হবে না। অব্যবস্থাপনা এক কথা, অর্থ যতটুকু আছে তারও আপনার ন্যূনতম ব্যবস্থাপনা নেই স্বচ্ছতার সাথে। কক্সবাজার একটা ট্যুরিজম বাংলাদেশের জন্য সারা পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ, আমরাও যাই, প্রায় যেতে হয়, আর যাওয়ার কোথাও জায়গা নেই। সেখানেও যদি আপনি লাবণী পয়েন্ট অথবা সুগন্ধা পয়েন্টে ঢোকেন, দুই পাশে দেখবেন যে গার্বেজ ডাম্পিং এর স্থান করে রেখেছে, দুর্গন্ধ, ওখানে দাঁড়ানো পর্যন্ত যায় না। ওখানে ডিসি আছে না, এসপি আছে না, তো তাদের কি ন্যূনতম দায়িত্ব এই পর্যন্ত নেই? কেউ রেসপন্সিবল না। অর্থাৎ ওই যা অর্থ ওখানে বরাদ্দ হয় ওইটা এক ধরনের অপচয় হয়, এক ধরনের দুর্নীতি হয়। যারা কথা বলছেন এখানে সরকারের দর থেকে বলবেন, অভিযোগ অনেক করবেন, ওনার উপর যে দায়িত্ব আছে তারা পালন করতে চায় না। জাতি হিসেবে এটা একটা ব্যর্থতা, লজ্জা। আমি তখন রিপোর্টার ছিলাম, আমার একটা অভিজ্ঞতা আছে। বিএনপি সরকার কিন্তু একটা এক্সক্লুসিভ জোন বানানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন। মীর নাসিরউদ্দিন তখন বিমান পর্যটন ছিলেন, কিন্তু জামাত ইসলামের বাধার কারণে, বিরোধিতার কারণে তারা এখান থেকে হটে আসছেন। তখন এই যে আপনি আজকে সরকার 14-15 বছর ক্ষমতা আছে, আপনি সেন্ট মার্টিনে গিয়ে নামেন, এত কষ্ট করে আপনি যাবেন, যাওয়ার পর আপনি নামার পরে আশাহত হবেন। এখনো তো জীবিত আছেন, সে চাকরি আছে, করতে পারে না বলছি আর কি। আপনি যদি এখনো জানছেন মার্টিনে একটা মৃত দ্বীপের মতো পড়ে আছে কিছু। কিন্তু এসব ব্যাপারে জনাব খবিরউদ্দিন আহমেদ, এসব ব্যাপারে খুব জোরালো বক্তব্য কি আপনারা তুলে ধরতে পারছেন বা সরকার আপনাদের শুনে? আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জোরালো বক্তব্য তুলে ধরছি। আমরা যারা বার্গেনিং এজেন্ট আছি, আমাদের কাজ কিন্তু থেমে নাই। আমি বলবো যে ট্যুরিজমের কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে নানান রকম যে সমস্ত জায়গায় বেটা নাই ওটা নাই এগুলো কিন্তু হচ্ছে। একেবারে কক্সবাজার কিন্তু এখন টুরিস্ট পুলিশ কিন্তু ওরা দেখছে। আমি কিছুদিন আগেও ভিজিট করে আসছি। ভাই যেটা বললেন এর আগে ছিল, কিন্তু এখন কিন্তু এই আলোচনার মাধ্যমে সাংবাদিক ভাইদের বলার কারণে, বিভিন্ন কারণে এখন কিন্তু অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু যে পরিমাণ টাকা দেওয়া দরকার অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দিচ্ছে না। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কাজ করার জন্য যে টাকা প্রয়োজন, অর্থ মন্ত্রণালয়, প্ল্যানিং মিনিস্ট্রি এবং ফরেস্ট মিনিস্ট্রিকে আরো আমাদের সহায়তা করতে হবে। আচ্ছা, জনাব খবিরউদ্দিন, পদ্মা সেতু ওপেন হওয়ার পরে ওই অঞ্চলে ট্যুরিজমটা কিরকম বিকাশ ঘটতে পারে, সেই সম্ভাবনাটা কতখানি দেখছেন? না, অলরেডি পদ্মা সেতু হওয়ার ফলে ওই অঞ্চলে প্রচুর টুরিস্ট যাচ্ছে, এবং কুয়াকাটা বলেন, সুন্দরবন বলেন, এবং ওই এলাকায় আমাদের যে রিসোর্টগুলো আছে, অন্য রিসোর্ট গল্পে আমি কিন্তু ওই পদ্মা সেতু হওয়ার পর থেকে বেশ ভালো গেস্ট পাচ্ছি। অনেকে সকালে যে রাতে চলে আসতেছে, এটা কিন্তু ভালো হয়েছে। ধন্যবাদ জনাব খবিরউদ্দিন আহমেদ, রাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর সরদারি নাইম আছেন আমাদের সঙ্গে, চেয়ারম্যান জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস। কথা বলছিলাম যে আন্তর্জাতিক প্রবীণ দিবস 1 অক্টোবর। প্রবীণ জনসংখ্যা একটা গুরুত্বপূর্ণ অংশ সমাজের। তো আমরা তাদের জন্য আসলে কি ভাবছি? সারা বিশ্বে কিন্তু ক্রমশ প্রবীণ জনসংখ্যা বাড়ছে, কিন্তু তাদের বার্ধক্যজনিত সমস্যা, স্বাস্থ্য সমস্যা, কর্মক্ষমতা, পরিবার থেকে যে বিচ্ছিন্নতার বিষয়গুলো, একাকিত্ব, অসহায়ত্ব আছে, তাদের অর্থনৈতিক সংকট, সব কিছু মিলিয়ে প্রবীণরা কিন্তু খুবই মানে এক ধরনের ভালনারেবল একটা ক্লাস অফ দ্য সোসাইটি। ডক্টর সরদার নাইম, আপনি যদি আমাদেরকে এই বিষয়ে কি আমাদের মানে জাতীয় জীবনে আমরা তাদের প্রতি কতটা মনোযোগ দিচ্ছি, কতটা প্রস্তুতি আমাদের আছে, একটু যদি ধারণা দিতেন। ধন্যবাদ। এতক্ষণ ন্যাচারালি বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করছে আপনার, কিন্তু আমি এখন যেই বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা কিন্তু সত্যি খুব মানে যে আনন্দ পাওয়ার মতো কিছু না, কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখ। এটা হলো যদি বেঁচে থাকি তাহলে বার্ধক্য আমাদের বরণ করতেই।
ঠিক যেমন মানুষ তার জীবনে অসুস্থতা এবং মৃত্যু সেগুলোর সাথেই যেমন প্রতিনিয়ত বাস করতে হয়, ঠিক পার্থক্য তেমনই একটি অবশ্যম্ভাবী ব্যাপার যেটি আমাদের জীবনে বেঁচে থাকা সবাইকে বড়। আমরা বার্ধক্যের জন্য কতটুকু নিজেদেরকে প্রিপেয়ার করেছি, নিজেদের পরিবারকে প্রিপেয়ার করেছি, নিজেদের জাতিকে প্রিপেয়ার করেছি, সেই জিনিসটা নিয়ে আমি আপনি জানেন যে আমি একজন সার্জন, আমি ল্যাপারোস্কোপিক সার্জন, এদেশে ল্যাপারোস্কোপিক সার্জারি না কেটে গলব্লাডার, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া এই ধরনের সার্জারি আমি এদেশে শুরু করেছিলাম 30 বছর, জাপান থেকে পিএইচডি করেছি। তো জাপানের সার্জারি আমার ট্রেনিং এর পাশাপাশি সোসাইটি থেকে যেটা নিয়েছিলাম সেটা হলো জাপানের এই জেরিয়াট্রিক কেয়ার। এই জেরিয়াট্রিক কেয়ার শব্দটা বলার সাথে সাথে আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা কিন্তু তাবৎ শিক্ষিত জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ এই জেরিয়াট্রিক শব্দটার সাথে পরিচিত না। সবাই পেডিয়াট্রিক, রাইট, জেরিয়াট্রিক, আমরা কিন্তু সবাই পেডিয়াট্রিক কথার সাথে পরিচিত। আপনার পেডিয়াট্রিশিয়ান যদি জিজ্ঞেস করি, এভরিবডি উইল নো হোয়াট ডাজ ইট মিন। কিন্তু আপনি কি জানেন যে জেরিয়াট্রিক বলে একটি শব্দ আছে, অর্থাৎ জেরিয়াট্রিক মেডিসিন। যেমনটি বলছিলাম, জেরিয়াট্রিক মেডিসিন কথার অর্থ হলো বাচ্চাদের যেমন চিকিৎসা সংক্রান্ত ব্যাপার হলো পেডিয়াট্রিক, ঠিক জেরিয়াট্রিক হলো গিয়ে বৃদ্ধ বয়সের মানুষের চিকিৎসা সংক্রান্ত ব্যাপার। সেই জেরিয়াট্রিক মেডিসিন, জেরিয়াট্রিশিয়ান, জেরিয়াট্রিক কেয়ার গিভার আমাদের দেশে একেবারেই এই কনসেপ্টটাই অনুপস্থিত। আপনি বলছিলেন যে প্রবীণ জনগোষ্ঠী, এই মুহূর্তে বাংলাদেশে কোনো একটি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রায় 1,53,00,000 প্রবীণ জনগোষ্ঠী আছেন। আমরা এই মুহূর্তে বাংলাদেশে একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে এনজয় করছি এবং সেটা দিয়ে আমাদের উত্তরোত্তর উন্নতি ঘটে যাচ্ছে। কিন্তু আজ থেকে আরো প্রায় 30 বছর পরে 2050 সাল নাগাদ যে ভয়াবহ একটি অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে, 4-5 কোটি হয়ে যাবে তখন। এক্স্যাক্টলি, এটি প্রায় 22-23 or 24% পর্যন্ত এই জেরিয়াট্রিক পপুলেশন অর্থাৎ প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে যাবে। আমরা কি জানি যে এই বৃহৎ জনগোষ্ঠীকে কিভাবে সাহায্য করতে হবে, কিভাবে ক্যাটার করতে হবে, কিভাবে তাদের সমস্যাগুলো সমাধান করতে হবে? আমরা কি আদৌ সেই প্রস্তুতি নিচ্ছি না। আমি জাপান থেকে সার্জারিতে পিএইচডি করার পাশাপাশি যখন জাপান, আপনারা জানেন যে জাপান ইজ দ্য পায়োনিয়ার or forerunner in the field of geriatric care. তাদের বয়স ভিত্তিক বেঁচে থাকার যে সংখ্যা, সেই কারণেই কিন্তু 100 এবং 100-এর উপরে বেঁচে থাকার মানুষের সংখ্যা অনেক অনেক বেশি। আমাদের দেশেও কিন্তু আজ থেকে 30 বছর আগে যেটি ছিল 40, 45, 47, 48, সেটি কিন্তু এখন হয়েছে 71%, 72%। অর্থাৎ আমাদের বলে যে বেঁচে থাকার বয়স, রাইট। তো এই যে 70 এবং 80 এবং তদন্ত যেই বয়সের মানুষগুলো আছে, এদের জন্য কিন্তু আমাদের জেরিয়াট্রিক কেয়ার, এল্ডারলি কেয়ার ও ডিমেনশিয়া কেয়ার, সেটা আপনার দৃষ্টিতে এখনো আমরা সেই মনোযোগের মধ্যে যাইনি। কিছু বৃদ্ধ নিবাস তৈরি করা ছাড়া জেরিয়াট্রিক কেয়ারের ব্যাপারে আমাদের আসলে কোনো পরিকল্পনা বা প্রস্তুতি নেই। শেখ রবিউল আলম, আমরা তো রাজনৈতিক আলোচনা করছি এবং এই আলোচনা করবই। বিরতির মধ্যে আমি এই কথাটা বলছিলাম, যেখানে প্রফেসর সরদারি নাঈম যে একটা প্রেসিং একটা সংকটের কথা তুলে ধরছেন, আমরা অনেক সময় খুবই হৃদয় আর্দ্র হয়ে যায় একজন বৃদ্ধ মানুষকে দেখলে, প্রবীণকে দেখলে তাদের জন্য কিছু করা যায় কিনা। আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা অবহেলার শিকার, অসহায়তার শিকার, তাদের ইকোনমিক, তাদের মেডিকেল সাপোর্ট, তাদের নানা ধরনের সাপোর্টের দরকার, সেটা পরিবার থেকে হোক, সমাজ থেকে হোক, আসলে অনেক অনুপস্থিত। সেখানে খুব বেশি ওই যেটা নতুন শব্দ একটি বললেন প্রফেসর নাঈম, যে জেরিয়াট্রিক কেয়ার, সেটা ইন্টারন্যাশনালি এটা খুবই গ্রো করছে এই ধারণাটা। আমাদের দেশে এত জনসংখ্যা, আপনি একজন রাজনৈতিক নেতা হিসাবে, উদীয়মান নেতা হিসেবে এই যে বিষয়টা উনি অবতারণা করলেন, আপনারা কি কিছু সমস্যাই এবং রাষ্ট্রীয় সমস্যা, 5 কোটি লোক হয়ে যাবে 2050 সাল নাগাদ, 4.5 কোটি 5 কোটি লোক হবে বৃদ্ধ। কিন্তু আপনি দেখেন সেই লক্ষ্যে মানে আমাদের সরকার বলেন বা রাষ্ট্রের বলেন কোনো প্রস্তুতি নেই। আমাদের যেটা ছিল বা আমাদের সংস্কৃতিতে বা আমাদের যেটা ছিল কি পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধনটা আগে বেশ অটুট ছিল, যার ফলে বৃদ্ধ লোকটি
বা বয়স্ক লোকটি দেখবেন যে পরিবারেই ভরণ পোষণ করত অথবা লালন পালন করত, সেবা শুশ্রূষা করত, এই পারিবারিক বন্ধন এবং সামাজিক বন্ধন কিন্তু এখন ভেঙে পড়েছে। মানুষ সেলফ সেন্টারাইজড হয়ে যাচ্ছে, যার ফলে ওই যে আশঙ্কা, মানে বয়স্ক লোকের আগে যে সোসাইটিতে মানে একটা গুরুত্ব পেত, পরিবারে গুরুত্ব পেত, সেবা পেত, সেটা কিন্তু আর হচ্ছে না। আবার তার সংখ্যাও বাড়ছে। যে হারে সেই প্রবীণদের সংখ্যা বাড়বে বা বাড়ছে, সেই তুলনায় রাষ্ট্রের কোনো প্রস্তুতি নেই, সেই কোনো ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে না, রাষ্ট্র সেখানে কোনো সাবসিডি দিচ্ছে না, কোনো পরিকল্পনা নিচ্ছে না, জনগণের অর্থ ব্যয় করছে না। তার মানে কি হচ্ছে? একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে যাবে নিশ্চয়ই। মানে বিশেষ করে সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলির দায়িত্ব রয়েছে এই পরিকল্পনাগুলিকে মাথায় রেখে মানে কর্মপরিকল্পনা করা এবং সেই জন আকাঙ্ক্ষা বা এই জনপ্রত্যাশাকে বাস্তবায়ন করবার জন্য ক্ষমতায় গিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। আমাদের সঙ্গে জনাব প্রফেসর ডক্টর সরদারি নাঈম, আমাদের সঙ্গে আছেন একজন সিনিয়র জার্নালিস্ট জনাব ওমর ফারুক, আপনার সঙ্গে একটু কথা বলবেন। আপনি একটু এই বিষয়ে ওনার সঙ্গে। ধন্যবাদ। এই যে জেরিয়াট্রিক কেয়ারের কথাটা বললেন, ঠিক আপনি আগে শুনেছেন? না, আমি শুনেছি একবার শুনেছি, কিন্তু উনি যেভাবে বিস্তারিত বললেন, বিদেশের উদাহরণ দিয়ে বললেন, এরকম ভাবে শুনিনি গা। তবে ওনার কাছে শুনে আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হলো। তো আমি যেটা বলতে চাই যে এই যে বৃদ্ধ লোকের সংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যে আমাদের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অর্থনৈতিক উন্নতি হওয়ার কারণে মানুষের জীবন যে সীমা, এটা জীবন সীমাটা বৃদ্ধি পাচ্ছে, মানুষের ভালো খাওয়া দাওয়া না, গড়ায়ু বাড়ছে। এখন যেটা বললেন যে আমাদের প্রস্তুতি নেই, না প্রস্তুতি আছে, রাষ্ট্র প্রস্তুতি নিতেছে। যেমন আমাদের দেশে কিন্তু বয়স্ক ভাতা চালু হয়েছে। বয়স্ক, যার পকেটে টাকা আছে তার জন্য আদর আছে, তার জন্য মায়া মমতা আছে, যার টাকা নাই তার জন্য মায়া মমতা নেই। এমনকি যে ফ্যামিলিতে যে বৃদ্ধ লোকটা যে অবহেলার শিকার হয়, এর কারণ হচ্ছে যে তার পকেটে টাকা নেই। যে কিন্তু আবার অবসর জীবনে তার রিটায়ারমেন্টে যারা সরকারি চাকরি করেন, বিভিন্ন জায়গা থেকে তারা ভালো একটা অ্যামাউন্ট পান। এখন কিন্তু সরকারি চাকুরে যারা অবসরে যান তারা কিন্তু ভালো টাকা পান, তার কিন্তু অবহেলা হবে না, তার আর আদর যত্নের কোনো অভাব হবে না। কিন্তু যে লোকটার আর্থিক ইনকাম নাই, যার পকেটে কোনো টাকা নেই, তার প্রতি এই জন্য সরকার কি করেছেন যে বয়স্ক ভাতা চালু করেছেন। বর্তমান সরকার বয়স্ক ভাতা চালু করেছে। এটা হলো একটা। বয়স্ক ভাতা এখন না, বয়স্ক ভাতাই চূড়ান্ত না, বা তার যে প্রয়োজন এটা মেটাতে পারে না, যার জন্য সরকার আবার নতুন পরিকল্পনা নিয়েছে সার্বজনীন বয়স্ক ভাতা। হ্যাঁ, সার্বজনীন বয়স্ক ভাতাটা যখন চালু হলে তাহলে আমাদের এই যে তাদের টেক কেয়ার করা হবে, এই জেরিয়াট্রিক কেয়ার যেটা, এটা প্রফেসর সরদারি নাঈম আপনি কিছু যোগ করতে যাচ্ছেন? আমি দুটো কথা বলি এই ব্যাপারে, যে আমরা কিন্তু সত্যিকার অর্থেই সবকিছু সরকারের উপরে ছেড়ে দিলে চলবে না। এখানে কিন্তু আপনি কি মনে করেন প্রাইভেট সেক্টরে ক্ষমতাবান লোকের কোনো অভাব আছে যারা এই ধরনের জেরিয়াট্রিক কেয়ার ডেভেলপমেন্টে এগিয়ে আসতে পারে? আমি সত্যিকার অর্থেই আমার এই ফ্রেমের পিছনে যে ছবিটি দেখছেন, এটি আমার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ যে রিটায়ারমেন্ট হোম। আমি এটাকে রিটায়ারমেন্ট হোমস নাম দিয়েছি, বিকজ ওল্ড হোম নাম দিতে চাইনি এই কারণেই যে আমি কনভেনশনাল ওল্ড হোম বা কনভেনশনাল বৃদ্ধাশ্রম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এদেশে একটি পার্টিকুলার গ্রুপ অফ পিপলের জন্য আমরা এই যে এখানে যতগুলো লোক কথা বলছি, আমরা কি কেউ জানি জীবনের শেষ পর্যায়ে কার ডায়াপার চেঞ্জ করা লাগবে, কার টিউব ফিডিং লাগবে, কার জেরিয়াট্রিক কেয়ার, ইন্টেন্সিভ জেরিয়াট্রিক কেয়ার লাগবে, বিছানায় হয়তো শেষ জীবনের কয়েকটি বছর হয়তো বিছানায় আমাদের কাটাতে হতে পারে, তার জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে নিই। হ্যাঁ, ওমর ফারুক সাহেব যেটা বললেন, বয়স্ক ভাতা, যার হাতে পকেটে পয়সা আছে তার জন্য সার্ভিস আছে বটে, কিন্তু এই সার্ভিস গুলো দেওয়ার মতো কি লোক পাবেন? আমাদের দেশে জেরিয়াট্রিশিয়ান বা জেরিয়াট্রিক মেডিসিন বা জেরিয়াট্রিক কেয়ার গিভার ডেভেলপমেন্টের কোনো কনসেপ্ট এখনো তৈরি হয়নি। আমি জাপানের পিএইচডি করার কারণে সার্জারি জন্য পিএইচডি করেছি, এদেশের ল্যাপারোস্কোপিক সার্জারি করছি, কিন্তু আমি যেহেতু দেখে এসেছি আমার মনের মধ্যে, এবং আমার পার্টনার প্রফেসর ডক্টর জোনায়েদ শফিক, যিনি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের এমডি, আমি চেয়ারম্যান, আমরা কিন্তু এই কনসেপ্টটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি অবশ্যই বলছি যে আমি এগিয়ে যাচ্ছি বলে আর কেউ আগাবেন না তা না, অবশ্যই আপনার সবাই, আমি মনে করি প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টর, বোথ সেক্টর থেকেই এ ধরনের এল্ডারলি কেয়ার হোম, যেখানে 80% কেয়ারটাই হবে হলো গিয়ে হেলথ রিলেটেড, মেডিকেল ফ্যাসিলিটি রিলেটেড। কারণ বৃদ্ধাশ্রম বলতে কিন্তু শুধু একজনকে আমরা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তার জীবনটাকে কোন রকম কাটিয়ে দেওয়ার জন্য বলি, আসলে তা না। বৃদ্ধাশ্রম কনসেপ্ট থেকে বেরিয়ে এসে এল্ডারলি হেলথ কেয়ার প্রজেক্ট তৈরি করে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, সেটাই আমি মনে করি
প্রাইভেট এটা আরো ছড়িয়ে দিতে হবে, শুধু আপনার উদ্যোগটা প্রফেসর নাঈম আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি যেই কনসেপ্টটার কথা এখন বলছেন, দিস ইজ নট মিয়ার ইয়োর কনসেপ্ট, আপনি শুধু করলেই তো সারা বাংলাদেশ কভার হবে না, আপনি একটা চিন্তার একটা ধারণা আপনি তুলে ধরেছেন যে জেরিয়াট্রিক কেয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে বিশাল জনগোষ্ঠীকে যাদের যথাযথভাবে তাদের যে প্রেসিং নিডসগুলো হবে সেগুলোর সাহায্যার্থে যাতে আমরা প্রস্তুতি নিয়ে তাদেরকে সমর্থন সহযোগিতা করতে পারি। ধন্যবাদ। কথা বলি, জি, এবারের প্রতিপাদ্য বিষয় আন্তর্জাতিক এই প্রবীণ দিবসের যে মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ করি পরম শ্রদ্ধায়, আমরা শুধু স্মরণ করেই কিন্তু ক্ষান্ত দিচ্ছি, আমি কিন্তু স্মরণ করেই ক্ষান্ত দেওয়াতে বিশ্বাসী না। এই ব্যাপারে সত্যিকার অর্থেই একজন ওল্ড পিপলের, একজন সিনিয়র সিটিজেনের মানবাধিকার প্রশ্নে কিন্তু সোচ্চার হওয়ার জন্য এই দিবসটিকে সেইভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্যই ব্যবহার করুক সবাই, সেটাই চাই, সেটা আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ বার্তাটি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শেয়ার করার জন্য প্রফেসর ডক্টর সরদারি নাঈম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা স্টুডিওতে ফিরি, আমাদের দুইজন অতিথি আলাপ করছিলেন, আমরা রাজনৈতিক প্রসঙ্গটি শুরু করেছিলাম যে প্রসঙ্গ দিয়ে, শেষ করতে চাই এটা যে আসলে কোনো রোড ম্যাপ মানে এখন যারা যে আপনারা জনগণের চাহিদার ভিত্তিতে কিছু আন্দোলন করছেন, নির্বাচনে এখনও অনেক দেরি, রোড ম্যাপের কথা বলা হচ্ছে, যুগপৎ আন্দোলনের কথা বলা হচ্ছে ইত্যাদি, এই বিষয়গুলো আসলে কত দিনের মধ্যে একটা পরিষ্কার রূপ পাবে? আপনারা যে সমাবেশগুলো ডাকছেন তার উদ্দেশ্যটা কি? মানে সমাবেশগুলি ডাকার উদ্দেশ্য স্পষ্ট, দেশে একটা সংকট রয়েছে এবং সংকটগুলি কী নিয়ে আছে আমি এর আগে উল্লেখ করার চেষ্টা করেছিলাম। গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, সুশাসন, এগুলি নিয়ে সংকট রয়েছে। জনগণের যথার্থ জনপ্রতিনিধি হচ্ছে না, আবার যথার্থ জনপ্রতিনিধি যারা হচ্ছেন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকছেন না, কার্যকর পার্লামেন্ট হচ্ছে না, সরকারি দল এককভাবে ক্ষমতায় থাকতে চাইছে, বিরোধী দলটা তার মতো করে পছন্দ করে নিচ্ছে, যার ফলে তো জনগণের অংশগ্রহণের সুযোগ নেই। এই সংকট থেকে উত্তরণের জন্য নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, জনগণকেও সোচ্চার আছে, জনমত আমাদের পক্ষে আছে, জনরোষ রয়েছে সরকারের বিরুদ্ধে। এই জনরোষকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে চাই। ডেফিনেটলি এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণ তা করে ছাড়বে, আমরা এই নেতৃত্ব দিবই, আমরা রণে-ভঙ্গে দিব না। এটা আমাদের রাজনীতির দায়িত্ব, এটা আমাদের সচেতন নাগরিক এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব। কিন্তু মাঝে মাঝে বলা হয়েছিল অতীতে যে আপনাদের আন্দোলন করার শক্তি নাই বা আপনাদের জনভিত্তি নেই, আপনাদের পিছনে জনগণের কোনো ইয়ে নেই, আপনারা কি মনে করেন যে এই সব কর্মসূচির মাধ্যমে জনগণের যোগাযোগ বা সম্পৃক্ততা? আপনি দেখেন ইউনিয়ন লেভেলে হাজার হাজার মানুষ হচ্ছে, উপজেলা লেভেলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যাচ্ছে, একটা মানববন্ধন লক্ষ লক্ষ মানুষ। বাংলাদেশে তো রাজনৈতিক কর্মসূচি দিলে যে কোনো দলেরই সমাবেশ, এগুলো তো বাংলাদেশেরই মানুষ যে আসে, এই যে ধরেন সাধারণ মানুষ এসে জীবন দিচ্ছে এই ঝুঁকির মুখে, গুলি করছে, সেখানে আবার পরের দিন যে কর্মসূচি হচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ আসছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে মানুষ শুধু রাজনৈতিক সচেতন না, বাংলাদেশের মানুষ কিন্তু তার অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য কিন্তু সজাগ, সচেষ্ট এবং প্রতিবাদী, অংশগ্রহণ করে, সে লক্ষ্যে আমরা সঠিকভাবে এগোচ্ছি, কোনো সন্দেহ নেই। কিন্তু দ্বিতীয়ত একটা প্রশ্ন আপনি করছিলেন যে সেটা যথেষ্ট কিনা। দেখেন, অবশ্যই যথেষ্ট, কারণ মানুষ তার রাষ্ট্রের তার যে রয়েছে, মালিকানা রয়েছে, সেটা সে প্রতিষ্ঠিত করবে, আর আমরা তো নেতৃত্ব দিচ্ছি, রঙন্ত ভাঙ্গ দিই নেই। 14 বছর 15 বছর গুম হচ্ছে, আনঅথরাইজ কিলিংয়ের শিকার হচ্ছি, গুলিতে মারা যাচ্ছি, আহত হচ্ছি, গ্রেপ্তার হচ্ছি, জেলে যাচ্ছি, মাঠেই তো আছে বিএনপি, প্রতিষ্ঠিত হবে। আর সবচেয়ে ভালো হতো যে সমতাশীল দল সুমতি হলে ভালো হতো, কারণ আমাদের এই জন্য একটা জাতীয় ঐক্যমত প্রয়োজন রয়েছে। আমাদের নির্বাচনকালীন একটা গ্রহণযোগ্য সরকার, স্বতন্ত্র সরকার, যার ক্ষমতায় যাওয়ার ইচ্ছা থাকবে না, সেই ধরনের সরকার প্রয়োজন। সেটা হলে 91, 96, 2001, 2000 একটা ভালো নির্বাচন হয়েছে। দলীয় সরকার 14 এবং 18তে যে নির্বাচন করেছে, অব্যাহতভাবে ক্ষমতায় থেকেছে, মানুষকে ভোট দিতে দেয়নি। এই কারণে আমি বলছি যে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তাদের সুমতি হলে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে পারলে ভালো, আর সেটা না হলে তো দুর্বার আন্দোলন করে আওয়ামী লীগকে বাধ্য করা। আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, সরকারের সুমতির আশা করছে বিএনপি বা বিরোধী দল, এবং একটা জাতীয় ঐক্য হওয়া দরকার। যে সংকটটা তৈরি হয়েছে এটা উত্তরণের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সেই জাতীয় ঐক্য বাংলাদেশে কতটা বাস্তবতা? এটা একটা অলিক কল্পনা। আমি মনে করি যে জাতীয় ঐক্য বা এখানে একটা সংকট তৈরি হয়েছে, আমি তো কোনো সংকট দেখছি না। এখন দেশে কোনো সংকট নেই, সংকটটা হচ্ছে বিএনপির মধ্যে। বিএনপি এখন রাস্তা খুঁজে পাচ্ছে না কোন দিকে আগাবে, যার কারণে তারা এক একদিন এক একটা কথা বলে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি দলের মহাসচিব, উনি এক একদিন এরকম হাস্যকর কথা বলেন। এটা জিয়া রহমান সাহেব চালু করেছিলেন
যে এটা চালু হয়েছে 2010 সালে। না না, আপনি ওনার কথা ভুল করছেন। উনি বলেছেন আন্তঃ স্কুল মেয়েদের ফুটবল প্রতিযোগিতা জিয়া রহমান শুরু করেছিলেন, সেখান থেকেই মেয়েরা খেলাধুলায় সুযোগ পেয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। লেখা হয়েছে, আপনি তো বললে তো হবে না। ভেরি আনফরচুনেট। আমি আজকে ফেসবুকে একটা ছবি দেখেছি, এটা ভেরিফাই করি না, 1977 এ ভিকারুননিসা স্কুলের ছাত্রীদের একটা টিমের আন্তঃ স্কুল মেয়েদের ফুটবল প্রতিযোগিতা, এটা ন্যাশনাল উদাহরণ হইতে পারে না, তাই না? ভিকারুননিসা না, ওটা দিয়ে মেয়েদের খেলাধুলায় প্রকাশ্য অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। কদিন আগে কি বললেন ফখরুল আলমগীর সাহেব, ওটা পুরো জাতিকে হার্ট করেছে যে এখন থেকে আমরা পাকিস্তান আমলে, ওটার মর্মর তো আপনি বোঝেননি। বলেছেন পাকিস্তান আমলে গণতন্ত্রের যে পতন ছিল, মানুষের অধিকারের সংকট ছিল, সেই সংকট এখনো আছে, আরো জোরালো হয়েছে। এই যে পাকিস্তান প্রীতি, একটা দল মুক্তিযুদ্ধের কথা বলে আবার পাকিস্তানকে সমর্থন করে, পাকিস্তান প্রীতি, এইটা এই যে দ্বিচারিতা, এই যে দ্বৈত আচরণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বুঝবেন না, এরকম লিডারশিপ দিয়া অভিষ্ট লক্ষ্যে, কিন্তু আপনি যে উনি যেটা বলছেন এটা তো ইটস ইজ কোশ্চেন অফ ইন্টারপ্রিটেশন। এখন উনি যেটা বোঝাতে চাচ্ছেন, আপনি যেটা বুঝছেন, আপনি যেটা বোঝাতে উনি যেটা বলছেন, এই গ্যাপ তো যেটা বুঝছেন পাকিস্তান আমলে আমরা খারাপ ছিলাম হবে না, উনি বললে তো হবে না। এটা মানে রাজনৈতিক অধিকারের দিক থেকে এখন আরো খারাপ অবস্থায় আছে। তখন ভোট দিয়ে গিয়েছে 70 নির্বাচনে, ভোটের ফলাফল পাকিস্তানে অগ্রাহ্য করেছে, এখন ভোটই দেওয়া যায় না। আচ্ছা, ফখরুল ইসলাম মত প্রকাশ করা গিয়েছে, এখন মত প্রকাশ করা যায় না, আন্দোলন করা গিয়েছে, এখন আন্দোলন করা যায় না। স্পষ্ট বলেছেন যে এখন থেকে পাকিস্তান আমলে ভালো ছিলাম, বলেছেন ইসলাম। এটা উনি কি বলতে চাইছেন আজকে রবিউল সাহেব বললে তো হবে না, ওইটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমি যা বলেছি তাই বলতে চেয়েছেন, কিন্তু যে আপনি যে সংকট দেখেন না, এটাই একটা সংকট। এখানে কোনো সংকট দেখছি না আমি। কি না, আমি তো বলছি আপনি একজন সিনিয়র সাংবাদিক, দেশে সংকট আছে এটা দেখেন না, এটাও একটা সংকট। এই যে অন্ধ হয়ে গিয়েছে, সংকটে একটা জিনিস আছে, এই যে বিবেক শূন্য হয়ে গিয়েছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে, এটা মানুষের কিছু না কিছু কষ্ট হয়েছে, এটা আন্তর্জাতিক প্রেক্ষাপট। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, আন্তর্জাতিক বাজারে পৃথিবীর সবকটা দেশে এই সংকট তৈরি হয়েছে, সেটার সাথে আমরা তার বাইরে না। বিশ্ব এখন গ্লোবাল ভিলেজ, এই গ্লোবাল ভিলেজে আমরাও তার বাইরে থাকতে পারবো না। এই যে সংকটটা, এটা সব দেশে হয়েছে। ইউরোপে কি সংকট আপনি চিন্তা করেন, এক একটা দেশের কি সংকট, সেই তুলনায় আমরা অনেক ভালো আছি, অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু অনেক ভালো আছি। তাই সেই সংকটটা হয়েছে, এইটা আমরা ভালো আছেন বলছেন কেন, আমরা এইটা আমরা মানি। সেটা তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে এটা আমি ওইটা নিয়েই করি না। আমি যেটা বলতে চাই যে দেশ এখনো ভালো আছে, সুস্থ আছে, কিন্তু রাজনৈতিক দল হিসাবে বিএনপির আরো সুস্পষ্ট চিন্তাধারার লক্ষ্য নির্ধারণ করা উচিত। কিভাবে সেটা আপনাদের এই প্রত্যাশা, তো একটা প্রত্যাশা ওনার প্রত্যাশা পূরণ করার যোগ্যতা বিএনপির নেই, যিনি সংখ্যা না, যিনি ভোট ছাড়া সরকার ক্ষমতা থাকে এবং সেই সরকারকে সফল সরকার বলেন, তো তিনি আর বিএনপির পরিকল্পনা দেখার কোনো সুযোগ নাই। স্পষ্ট আমাদের পরিকল্পনা, সেটা হচ্ছে জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি হতে হবে, জনপ্রতিনিধির ভিত্তি মেজরিটির ভিত্তিতে সরকার হতে হবে। গায়ের জোরের সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন পীড়ন করে ক্ষমতায় থাকার যে জায়গায় আওয়ামী লীগ চলে গেছে, তার থেকে বেরিয়ে আসতে হবে। আমরা স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন চাই, জনগণের রায়ের ভিত্তিতে সরকার চাই, জনপ্রতিনিধি চাই। আপনি যদি ঘরে বসে থাকেন, ঘরে বসে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আপনি এই কথাটা ক্ষমতার বাইরে যে বলেন না, আপনি ক্ষমতার বাইরে গিয়ে কথাটা বলেন না, আপনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন পীড়ন করে ক্ষমতায় থাকছেন, ভোট ছাড়া ক্ষমতায় থাকছেন, এই কথাটা বাইরে গিয়ে বলেন না। আপনারা তো ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার পরে ওই সময় আপনারা ভোটে হারেন নাই, হারছেন তো, আমরা ক্ষমতা হস্তান্তর করি নাই, করছেন, এখন তো ভোটে বিশ্বাস করছে না, ভোটে দিচ্ছেন না। মানুষ চাইটা কি? একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। আপনি নির্বাচন কমিশন করেছেন 70 সালের নির্বাচনের কথা একটু আগে আপনি বলেছেন, তখন আইয়ুব খান কি কম চেষ্টা করেছে, ইয়াহিয়া খান কি কম চেষ্টা করেছে? ভোটে হস্তক্ষেপ করেনি, ভোটে হস্তক্ষেপ করেনি, অনেক কিছু ভোটের ফলাফল অগ্রাহ্য করেছে, মানুষের যে জোয়ার, কিন্তু ভোট তো দিতে দিয়েছে, জোয়ারের কারণে আপনি তাদের ভোটও দিতে দেন না। আপনি যদি মানুষের জোয়ার সৃষ্টি করেন, আপনি আগের রাতে ভোট করেন, আপনি কোথায় গেছিলেন এটা ঠেকানোর জন্য? যদি হয়ে থাকে, আমি জানি না কোথায় রাতের বেলা ভোট হয়েছে, কিন্তু আপনি যেটা বলছেন যদি রাতের বেলা ভোট হয়ে থাকে, তাহলে আপনি কোথায় ছিলেন? আপনি জানেন না, এটা দায়িত্ব রয়েছে রাষ্ট্রের। এইরকম অন্ধ হয়ে যাবেন না, আপনি যে বলেন সিনিয়র হয়ে, আপনি যে ভোটে দাঁড়াইছেন, রাষ্ট্রের দায়িত্ব, আপনি ভোটে দাঁড়াইছেন, আপনার কর্মী সমর্থক থাকবে না? আমার কর্মী সমর্থক রাতে ভোট, আপনি রাতে ভোট হতে পারে, প্রিজাইডিং অফিসার গণতন্ত্র হয়ে ভোটের অধিকার নিয়ে এইভাবে রাতের বেলা ভোট হচ্ছে, আপনারাই সংকটের দেশে, এই যে আপনাদের যে বিবেক নষ্ট করে দিয়েছেন।
এখন আপনি সিনিয়র সাংবাদিক হিসেবে অন্ধ হয়ে গিয়েছেন, এটাও দেশের সম্পদ। আমি তো ভোট কভার করছি, আমি তো রাতের বেলা ভোট দেখি না। আপনি সকালে গিয়েছেন, সকালে যেয়ে তো মানুষকে ভোট দিতে দেখেছি। রাতে ছিলেন থেকে আপনাকে আমি মানুষকে ভোট দিতে দেখেছি এবং শতভাগ ভোট পড়েছে। মৃত্যু ব্যক্তি ভোট দিয়েছে দেখেননি? মৃত্যু ব্যক্তি ভোট দিয়েছে, মৃত ব্যক্তি ভোট দিয়েছে। মৃত ব্যক্তির ভোট এক দুইটা, শতভাগ ভোট। আরে ভাই মৃত ব্যক্তির ভোট এক দুইটা, বাংলাদেশের ইতিহাসে এই ভোট হয়েছে নাকি? এইটা বড় কোনো কথা না ভাই। আপনারা যখন ক্ষমতায় ছিলেন 1.5 কোটি ভুয়া ভোট বানাইছিলেন। কে বলেছে? হ্যাঁ স্যার, 2000 সালে ভোট হয়েছিল আওয়ামী লীগের আমলে। ভুয়া ভোট তো 2005 এ ভোটার লিস্ট হতে দেয়নি, দ্বৈত ভোট। আদালত বন্ধ করে দিয়েছিল, নতুন ভোটার লিস্ট করা যাবে না। জেনে কথা বলেন, করার জন্য জেনে কথা বলেন, অনেক জানবেন, তারপরে সে কথা বলবেন। 22 জানুয়ারি আপনারা যে ভুয়া ভোট দিয়া আবার ক্ষমতায় থাকতে চাইছিলেন, এটা আপনারা পারেন নাই। ওই ভোটার লিস্ট কে করেছিল? সেটা আপনারা 2000 সালে লাস্ট ভোটার লিস্ট হয়েছে। না না, 2005 এ ভোটার লিস্টে আদালত বন্ধ করে দিয়েছিল। আপনারা 2000 যে নতুন ভোটার লিস্ট করা যাবে না, ক্ষমতায় ছিলেন, সংযোজন বিয়োজন করা যাবে। এই ভোটার লিস্ট আপনারাই বানাইছেন, দ্বৈত ভোট হয়েছে। এগুলি সর্বশেষ ভোটার লিস্ট এগুলি বলেন না 2000 সালে হয়েছিল। আওয়ামী লীগ তখন ক্ষমতায়। মানুষের ভালোবাসা কিভাবে পাওয়া যায়? মিথ্যাচার করবেন না। মানুষের ভালোবাসা কি ভালোবাসা পাওয়ার জন্য নির্বাচন আসেন না, এইটা চেষ্টা করেন। মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন। সবকিছু বন্ধ করে দিয়ে ক্ষমতা আছেন, ভোট ছাড়া ক্ষমতা আছেন, আপনারা সেটাকে আবার ক্ষমতায় থাকা সমর্থন দেন। অবস্থায় 21 আগস্ট, 17 আগস্ট বাংলা ভাই, ইংরেজি ভাই কত কিছু বানাইছিলেন বাংলা ভাই মানুষকে। হ্যাঁ, আমরা ধরেছিলাম। আপনারা ধরেছেন, এখন হলিউডে দেখেন না, আপনারা হত্যা দেখেন না, মসজিদের পুরোহিত হত্যা দেখেন না। আপনারা যেভাবে ক্ষমতায় থেকে একটা বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 21 আগস্ট নিশ্চিহ্ন করে দিয়েছিল কে? আপনারা 21 আগস্ট গ্রেনেড হামলা কে করেছে? এখন আপনারা করছে সরকার। গ্রেনেড হামলা কে করেছে? আপনারা করেছেন। এটা তো অলরেডি কে করেছে? তখন কে করেছে? তখন কে ক্ষমতায় ছিল? ক্ষমতায় থাকে হামলা করে একদম পরিকল্পিতভাবে করেছে। এটা করেছে কারা জানেন না? মুফতি হান্নানের সাক্ষাৎকার দেখেন না, কারা করেছে? মুফতি হান্নান কোথায় কোথায় যে করেছে? কোথায় করেছে? কারো করেছে তারেক রহমানের নির্দেশে করেছে। অবজেকশন কি? এইগুলি বলবেন না আপনি। রাজনৈতিক প্রতিহিংসা বসে সব কথা বলেন আপনারা। না না, গ্রেনেড হামলা বিএনপি করেছে। কিন্তু কালকে এই প্রসঙ্গটি যখন আসে তখন একজন বিএনপি নেতা বলছিলেন যে যদি আপনি 21 আগস্টের জন্য সরাসরি বিএনপিকে আপনি দায়ী করেন, যেহেতু তারা সরকারে ছিল, তো আওয়ামী লীগ সরকারের সময় তো অনেক ধরনের একটা দিয়ে আরেকটাকে যখন মিউটিনি হয়। আমি আপনাকে বলি 21 আগস্টের ঘটনা বিএনপি ইন্টারপোল এনেছে, এফবিআই এনেছে, এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি পাল্টা আরেক ঘটনা আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেটা রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, আমাদের দায় চাপিয়েছে। যে অপরাধ করবে, যে বিএনপি ওই 1.5 বছরের মধ্যে একটা গ্রহণযোগ্য তদন্ত করতে পারেনি। আপনি তদন্ত করতে পারেননি, তার মানে আপনি হত্যা করেছেন। জজবিয়া মানে কত নাটক করছেন। একটা বিএনপি চূড়ান্ত আসামি করেননি। হ্যাঁ, জজমিয়ারে বানাইছে কে? বাবরের কি ঘটনা ছিল? অন্ধ হয়ে গিয়েছেন আপনি। ভেরি আনফরচুনেট। আমি অন্ধ না মিস্টার ওমর ফারুক, আমি আপনার কাছ থেকে আশা করিনি। আমরা দুজনে একসাথে সাংবাদিকতা করে শুরু করছি। এই দেশটাই ডুবিয়ে দিয়েছে এই ধরনের অন্ধ সাংবাদিকতা। আমরা অন্ধ সাংবাদিক না। এই সাংবাদিকতাটাও একটা সংকট দেশের জন্য। পলিটিক্সটা হচ্ছে অত্যন্ত পবিত্র কাজ। রাজনীতিবিদই হচ্ছে দেশের সেরা ব্যক্তি। আপনারা যদি বিভ্রান্তিমূলক কথাবার্তা বলেন তাহলে জাতিরা জাতি বিভ্রান্তি হয়। আজকে যে টেলিভিশন দেখতেছে, যারা দেখতেছেন তারা কিন্তু আপনি একজন রাজনীতিবিদ, আপনার কথা কিন্তু অনেক মূল্য দেয় তারা। ডেফিনেটলি হ্যাঁ, মূল্য দেয়। আমার কথা মূল্য দিবে, কিন্তু আপনি যা বলছেন সাংবাদিক সমাজের কলঙ্ক ভাবে উপস্থাপন করেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনি যেভাবে আমি আমার জীবনে এই ধরনের অন্ধ সাংবাদিক দেখিনি। আমরা যে প্রশ্নটা ছিলাম যে জাতীয় ঐক্যের বিষয়টা, সেই জাতীয় ঐক্যটা বলেছেন জাতীয় ঐক্যের যদি ঘটনা সত্য ঘটনা স্বীকার না করে, অপরাধ যদি স্বীকার না করে, যে অপরাধ করেছে, আপনি চিন্তা করেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে তিনি কিন্তু আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে তাকে প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী, যেহেতু সরাসরি আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা খবরে যাব। আরেকদিন আমরা এই বিতর্ক আসলে শেষ হবার নয়, কিন্তু আলোচনার মাধ্যমে অনেক বিষয়গুলো উঠে আসবে এবং একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছাতে পারবো। সেই জন্য এই বিতর্কগুলো আমরা শুনতে চাই এবং বিতর্কগুলো হবেই, এগুলো অস্বীকার করার কোনো জো নেই। রাজনীতির মাঠে এই আলোচনাগুলো চলবে আগামী দিনগুলোতে। আজকে এখানেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকেই। আগামীতে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এই সময়।
আজকের জন্য এই সময়ে এই পর্যন্তই। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানে দেখতে পারেন, ভিজিট করুন ntv.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট চাইলে আপনারা জেনে নিতে পারেন। ডেঙ্গু পরিস্থিতি কিছুটা খারাপ, সুতরাং সবাই সতর্ক থাকবেন এবং যে নিয়মগুলো মেনে চলা দরকার সেগুলো আপনারা অবশ্যই মানবেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।